হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজকে হচ্ছে 19th অফ সেপ্টেম্বর, আর এখন বাজে 11:20। এখনই ক্যামেরাটাকে অন করলাম, চান টান সব হয়ে গেছে, বুঝতেই পারছো। এই ছোটোখাটো একটা আড্ডা গল্প দিয়ে একটা ভিডিও তৈরি করব বলে বসেছি। আজকে 19th, তো মার 11 মাস কমপ্লিট হয়ে গেল আজকের দিনে। তো যে কারণে সকাল থেকে মনটা খুবই ভারাক্রান্ত ছিল। দেখো, 19 তারিখ যে প্রত্যেক মাসে আসে না তা না, তোমরা বলবে প্রত্যেক মাসেই তো 19 তারিখ আসে। হ্যাঁ, 19 তারিখ প্রত্যেক মাসে আসে, বাট এইবারে মানে 1 বছর হতে চললো, তো 11 মাস হয়ে গেল। তো ওই আর কি, হঠাৎ করেই খুব মনে পড়ছিল, খুব মিস করছিলাম, তো ভালো লাগছিল না। তো তারপরে দেখলাম যে না, একটু শক্ত হয়ে উঠি, আমাকে তো এই যুদ্ধ করে যেতে হবে এখন, না যতদিন বাঁচবো ততদিন বাবা মা ছাড়াই এখন জীবন কাটাতে হবে, কোনো উপায় নেই। তো তাই জন্যে ভাবলাম যে নিজেকে যদি একটু কাজের মধ্যে এনগেজ রাখি, দেখা যাক। লড়াইটা যখন করবার জন্যে আমাকে পৃথিবীতে মা বাবা একা ফেলে রেখে চলেই গেছে, তখন সেই লড়াইটাই করি আর কি। তো ভালো লাগছিল না কিছু, তাই জন্যে আর ভ্লগ স্টার্ট করতেও ইচ্ছে করেনি, জানো তো। তো কি করি অনেকক্ষণ বসেছিলাম। তারপরে আমি আমার ফ্রিজটাকে পরিষ্কার করলাম, পুরো ফ্রিজের সমস্ত নাবিয়ে ডিপ ক্লিন করলাম। তবে আমার তো ফ্রিজার যেটা, মানে ডিপ ফ্রিজ যেটা, সেটা আমার তো নিচে, আর আসল ফ্রিজটা ওপরে। তো ডিপ ফ্রিজটা কিছু করিনি, মানে যেটা ফ্রিজার সেটাকে কিছু করিনি, ওপরটাকে পুরো সমস্ত নাবিয়ে অনেক কিছু ফেলে টেলে দিলাম। অনেক আগেকার সব জিনিস ছিল ভেতর দিকে, কেক তৈরি করার জিনিস, তারপরে অনেক কিছু টুকিটাকি যেগুলো আর কখনো করিও না, কিছুই না, ইউজও হয় না, অনেক কিছু এক্সপায়ারও করে গেছে। তো সেই সব ডিসকার্ড করে পুরো ফ্রিজটাকে একদম সাবান দিয়ে ভেতরে পুরো, মানে ওয়াশ তো করা যাবে না ফ্রিজ, তো ওই মুছে একদম ডিপ ক্লিন করে যেইটুকুনি আমার দরকার সেইটুকুনি শুধু রেখেছি। তোমাদের নেক্সট ব্লগে দেখিয়ে দেবো। আর বাস্কেটটা তো আমার বার করা যায় না, মানে আগে বার করেছি প্রচুর কষ্ট করে, কেননা এমন একটা জায়গায় আমার ফ্রিজটাকে সেট করা আছে না, মানে আমাদের কিচেনের যেরকম মানে সেট আপটা করা, সেইখান থেকে এত বড় ফ্রিজ থেকে না বাস্কেটটা বার করা যায় না, দরজাটা অতটা খোলা যায় না যে বাস্কেটটাকে বার করব। একটা যথেষ্ট স্পেস তো দরকার, তবে তো বাস্কেটটা বার করা যায়। ভেজিটেবল বাস্কেটের কথা বলছি, আমার তো 2টো বাস্কেট, তো বার করা খুব মুশকিল হয়। তাই জন্যে সাবান দিয়ে সেটাকে এমনি ওখানেই পরিষ্কার করে পুরো একদম মুছে টুছে ঝকঝকে তকতকে করে একটা অন্য বাস্কেট, যেটা আমি মিশো থেকে কিনেছিলাম, সেইটা একটা ইউজ করেছি আমার ড্রেসিং টেবিলে, তোমরা দেখেছো। একটা ইউজ করেছি আমার সব ফ্যাব্রিকের কালারগুলো রাখছি, যেগুলো রেগুলার ইউজ করি। আর একটা পড়েছিল, সেইটাকে ইউজ করেছি আমি যে মানে ফ্রিজের যে বাস্কেটটা ভেজিটেবলের, তার ভেতরে ওই বাস্কেটটা দিয়েছি, দিয়ে তার ভেতরে যেটুকু সবজি আমার আছে সেটা রেখেছি, কেননা এত পরিষ্কার করতে অসুবিধে হয় না। আর ওই ছোট বাস্কেট রাখলে কি হয়, ওই বাস্কেটটাকে তুলে বার করে নিয়ে ক্লিন করলাম, তো আমার ফ্রিজের বাস্কেটটা অলওয়েজ ক্লিন রইল। তো এটা হঠাৎ করেই মাথায় বুদ্ধি এলো একটা, করে সেটাকেই করলাম। এবার এই সব করতে করতে হঠাৎ সেই আমার কিচেনে ড্রেন দিয়ে হুড় করে জল ওভারফ্লো হলো, মানে ওপরে উঠে এলো। জানি না এরা সিউয়েজ পাইপ কি করে, কিভাবে কি করে, এই নিয়ে 3বার আমি কমপ্লেন দিয়েছি, ওরা এসে নিচ থেকে পরিষ্কার করেছে, কি করেছে আমি জানি না, সেম প্রবলেম। আর ভাত ফাত অন্য লোকের জিনিস পুরো হুড় করে ওপরে উঠে এসেছে। সঙ্গে সঙ্গে একটা লাঠি নিয়ে গিয়ে রান্নাঘরটাকে ব্লক করলাম, কেননা মহিলার তো কোনো বুদ্ধি নেই, ও ঢুকে পড়ে ওইখানে জলেতে মানে পুরো পা দিয়ে ঢুকে ভেতরে যা তা অবস্থা হবে, তাই জন্যে ব্লক করে দিলাম রান্নাঘরটাকে। তারপরে আমার মানে আজকে কি জানি মনে হচ্ছিল আজকে বোধহয় ফ্রাইডে, তো যে কারণে আমার মানে আমার তো মাথায় রয়েছে আজকে ফ্রাইডে, আমার বাথরুম পরিষ্কারের লোকের তো ফ্রাইডেতে অফ থাকে, অফ ডিউটি। শেষে আরেকজন আমাদের ফ্ল্যাটের, মানে আমাদের টাওয়ারের আর কি হাউসকিপিং স্টাফ আছে, তো তাকে ডাকলাম, সে এসে সমস্ত ক্লিন করে পরিষ্কার করে দিয়ে গেল। রান্নাঘরের ফ্লোরের ওই পোর্শনটা আর কি পুরোটা ক্লিন করে দিয়ে গেল।
মানে যা তা অবস্থা, আমি মানে বিধ্বস্ত। একেতে পুরো ফ্রিজ নামিয়েছি, মানে খালি করেছি, তার মধ্যে ওইখানে নোংরা জল, এত গন্ধওয়ালা জল, মানে নর্দমার জল পুরো উঠে এসেছে। এটা আগেও হয়েছিল, তোমাদের বলেছিলাম। তো সেম জিনিস, আমি আর আজকে অফিসে কমপ্লেন দিইনি, আমি হাউসকিপিংকে দিয়ে ওটা পরিষ্কার করিয়ে নিয়েছি। নিয়ে তারপরে সেই ফ্রিজটাকে পুরোপুরি ক্লিন করে সেইটাকে ঢুকিয়ে, মানে এইভাবে নিজেকে আজকে বলতে পারো পুরোপুরি সকালটা এনগেজ রেখেছি। এতটাই মানে কাজকর্ম করে টায়ার্ড হয়ে গেছি যে আর নিজের জন্য কোনো রান্নাবান্নাও করা হয়ে ওঠেনি। আজকে কিছু একটা আউটসোর্স করে নেবো প্ল্যান আছে, ওই অল্প কিছু ভাবছি, ফুচকা মুচকা কিছু একটা আনিয়ে খেয়ে ব্যাস জাস্ট একটু পেটটা ভরানো নিয়ে কথা। ম্যাগুকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে চান টান করে ভাবলাম যে এইবারে তোমাদের সঙ্গে একটু গল্প করি, একটু আড্ডা মারি, তাহলে হয়তো মন মেজাজ ভালো থাকবে। আর একটা এই মানে আমার আজকে আমি এতটাই আপসেট মার জন্যে, তার মধ্যেও একটা ছোট্ট গুড নিউজ আছে। সেই গুড নিউজটা ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। সেটা হচ্ছে কালকে রাত্রি, মানে আমাদের তো যখন বেলা তখন গুড্ডির রাত্রির, মানে ও অফিসে ছিল। তো ও তো তোমরা জানো যে ও ল্যাবরেটরিতে কাজ করে, মানে ওর অফিসটা হচ্ছে একটা হসপিটালের ল্যাবরেটরি। তো এবার ওদের কাজ হচ্ছে পুরো টিস্যু সেল এইসব নিয়ে মানে পরীক্ষা নিরীক্ষা করা, এবং ওরা রিপোর্টটা দিলে তবে ডাক্তার সেই রিপোর্টের বেসিসে চিকিৎসা করবে। তো এটাই হচ্ছে মাইক্রোবায়োলজিস্টের কাজ। তো ও যেহেতু ছুটি নিয়ে এখানে আসবে, তোমাদের বলেইছিলাম যে 2 সপ্তাহ ছুটি পেয়েছে, তার মধ্যে শনি রবি বাদ হয়ে গেছে, এবং মানে আমি ক্যালকুলেট করে দেখেছি আমার কাছে মাত্র থাকবে 12 দিনের মতো। খুবই কম, কিন্তু কি করব সেটাই মেনে নিতে হয়েছিল। তো কালকে আমাকেও হঠাৎ বলছে, মানে দেখছি মেসেজ দিয়েছে যে আমি এমন একটা কথা বলবো তুমি পুরো পাগল হয়ে যাবে। তো আমি তো বুঝতেই পারছি না মানে যে কি বলবে। তাহলে যে কেন, কি হয়েছে? তখন বলছে যে ও যতদিন থাকবে না সেই জায়গায় আরেকটি মেয়ে কাজ করবে আর কি। কেননা ল্যাবরেটরিতে কাজ কারুরই না মানে অফ হয়ে গেলে চলে না, সববারই পরপর মানে একটা সিকোয়েন্সে কাজটা চলে। তো ওর কাজটা আরেকটি মেয়ে করবে, এবং সেটা ওর ম্যানেজার যখন বোঝাতে যাচ্ছে তখন মানে কথোপকথনে আর কি ম্যানেজার বলেছে যে ও তো 3 সপ্তাহের জন্য ছুটিতে যাচ্ছে। তো তখন ওর মানে ও বলেছে যে না, আমি তো 2 সপ্তাহ ছুটি পেয়েছি, আমি তো 2 সপ্তাহের জন্য ইন্ডিয়া যাচ্ছি। তখন ওর ম্যানেজার বলেছে না না, তুমি তো 3 সপ্তাহের জন্য যাচ্ছ, আমি তো 3 সপ্তাহ ছুটি স্যাংশন করে দিয়েছি। তো ও বলে মানে একটা মিসকমিউনিকেশন হয়েছে, বুঝেছো তো? মানে ও কিন্তু চেয়েছিল 2 সপ্তাহই ছুটি, মানে দেখো চেয়েছিল মানে ও তো 1 মাস পেলেও ভালো, কিন্তু সেটা তো সম্ভব না। অফিসের একটা তো মানে ব্যাপার আছে, সেখানে কাজের একটা দায়িত্ব আছে, সব কিছু মাথায় রেখে তো ওরকম হয় না যে আমি তার ছুটি নিয়ে বসে রইলাম। তো ও সেই জন্যে সব কিছু চিন্তা করে 2 সপ্তাহ ছুটি অ্যাপ্লাই করেছিল, কেননা ও ভাবতেও পারেনি যে ও আদৌ ছুটি পাবে, কেননা নতুন চাকরি, সেখানে 2 সপ্তাহ ছুটি পাওয়াটাও একটা বিশাল ব্যাপার। তো ওর বস তো সঙ্গে সঙ্গেই, মানে ওর যে ম্যানেজার আর কি, ইমিডিয়েট ম্যানেজার, সে সঙ্গে সঙ্গেই ওকে ছুটি দিয়ে দিয়েছিল। তো টিকিট ফিকিট সেই মতো করেও নিয়েছিল। কালকে জানতে পারে যে ওর ম্যানেজার স্যাংশন করে দিয়েছে 3 সপ্তাহ, ও জানতো এটা 2 সপ্তাহ। তো মানে কোথাও না কোথাও কারুর একটা মিসকমিউনিকেশন হয়েছে। তো মিসকমিউনিকেশন হয়ে কি হয়েছে, ম্যানেজারের কথাটাই তো থাকবে, কেননা সে অলরেডি সেইভাবে পুরো ওদের প্রোগ্রামটাকে সাজিয়ে নিয়েছে, একজনকে ঠিক করে নিয়েছে যে ওর জায়গায় ওই কদিন কাজ করবে, তো সে 3 উইকসের জন্য কাজ করবে। তো পুরো ব্যাপারটা একটা সাজানো অলরেডি হয়ে গেছে, যে কারণে ওর 3 সপ্তাহ ছুটি হয়েছে। তো এটা আমার কাছে সত্যিই একটা বিশাল বড় পাওনা। মানে লোকনাথ বাবাকে কি বলে থ্যাঙ্কস দেবো জানি না। এবং এই খুশির খবরটা আজকে 19 তারিখে আমার মনটা এতটাই ভারাক্রান্ত, তার মধ্যেও এই খুশির খবরটা তোমাদেরকে দিলাম। মানে 12 দিন ও থাকার প্ল্যান ছিল, সেখানেও আরও 1 উইক এক্সট্রা থাকবে আমার সঙ্গে। তো যে স্যাটারডে ওর চলে যাওয়ার কথা ছিল, ও তার পরের স্যাটারডে যাবে। তো অ্যানাদার উইক ও এখানে থাকবে। তাই ও আমাকে বলছে মামাম, আমি যদি মানে এই কথোপকথনটা কালকে যদি না হতো,
এই সার্কামস্টান্সটা যদি কালকে না হতো, ও তো জানতো 2 সপ্তাহ, তো ও যদি মানে বলছে যে আমি যদি এখান থেকে ভ্যাকেশন করে ফিরে গিয়ে জানতাম যে আমার আরও 1 সপ্তাহ ছুটি বাকি আছে, তাহলে কি হতো বলো তো? তো মানে আমি সত্যি ভাবছি যে তখন আমি বললাম যে দেখ, সেটা তো আমার আর তোর জন্যে মানে একটা মানে যাতা ব্যাপার হতো যে ছুটি রয়েছে তাও মেয়েটা আমার কাছে নেই। তো যাই হোক, লোকনাথ বাবা তো আছেনই, আমি জানি উনি সবসময় আমার সঙ্গে আছেন, ওনার ওপর ভরসা রেখেই আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত মানে পার করি। তো উনি আরও 1 সপ্তাহ আমাকে দিয়েছেন যে আমার মেয়েটা আমার কাছে থাকবে। তো এটা একটা বিশাল ব্যাপার। তো আমি বললাম যে তুই তাড়াতাড়ি টিকিটটাকে চেঞ্জ কর। তো কালকে বাড়িতে ফিরেই রাত্রির বেলা মানে ফিরে যাওয়ার যে টিকিটটা ডেটটা, ফিরে যাওয়ার ডেটটাকে চেঞ্জ করে আরও 1 সপ্তাহ পরে সেই ডেটটা করেছে। আমি ডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, আই এম ভেরি ভেরি সরি। কেননা এখন যা অবস্থা, যা পরিস্থিতি, আমি জানি তোমরা যারা আমাকে অনেক ভালোবাসো তারা এটা বুঝবে এবং তোমরা সব কিছু জানতে পারবে, তোমরা দেখতেও পাবে। তোমাদেরকে নিয়েই আমি এয়ারপোর্টে যাওয়ার সময়, আসার সময়, সব সময় তোমরা সঙ্গে থাকবে। কিন্তু আমি আগের থেকে ডেটটা শুধু মেনশন করতে পারছি না, কেননা সেই অবস্থা, সেই এনভায়রনমেন্ট, সেই পরিস্থিতি এখন নেই। তোমরা আমাকে অনেক ভালোবাসো জানি, কিন্তু এটা একটা সোশ্যাল মিডিয়া, কে কোথা থেকে দেখছে, কার কি মতলব আছে, কার কি মাথায় ব্রেন ওয়ার্ক চলছে জানি না আমি। হয়তো কিছুই চলছে না, হয়তো অনেক কিছু চলছে। তো এখন আসলে একটা ভীতি ঢুকে গেছে মনের মধ্যে, জানো তো, হয়তো কিছুই নয়, আমরা তো একদম সাধারণ মানুষ, তাই না? তো হয়তো কিছুই নয়, কিন্তু তাও আমার মনের মধ্যে একটা অজানা ভয় মানে আছে, যে কারণে আমি ডেটটাকে কিছুতেই ডিসক্লোজ করতে চাইছি না। তোমরা প্লিজ এটা একটু মানিয়ে নিও। তবে তোমরা সবই জানতে পারবে, সবই দেখতে পাবে, সেই দিনের ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগের থেকে জাস্ট দিনটা বলছি না, এইটুকুই বলছি যে সেপ্টেম্বর 30 অবধি নয়, কিছুই হচ্ছে না। তো আফটার 30th সেপ্টেম্বর হচ্ছে। আর মার কাজ তো অবশ্যই আছে, এবং মার কাজ কবে সেটাও আমি এখন বলছি না, সেটাও পরে বলবো। তো এই হলো ব্যাপার। তো এটা একটা ভীষণই খুশির খবর আমার কাছে। যা পাওয়া যায় বলো, যে কটা দিন পাওয়া যায় সে কটা দিনই আমার কাছে অনেক মানে রাখে। তো মানে এখন কড় গুনছি বলতে গেলে, দিন গুনছি বলতে গেলে, যে কবে সেপ্টেম্বর মাসটা শেষ হবে, অক্টোবর মাসটা আসলেই আমার মেয়েটা আমার কাছে আসবে। মানে আমার বড় মেয়ে, ছোট মেয়ে তো আমার কাছেই রয়েছে, বড় মেয়ে আসবে। আর ছোট মেয়ে কালকে কি কীর্তি করেছে জানো? কালকে তোমাদের সঙ্গে আমি লিপস্টিক শেয়ার করেছিলাম, লিপস্টিক কালেকশন শেয়ার করেছিলাম। এবার সব কিছু হয়ে যাবার পর তখন হাত থেকে না একটা কোনো মতে পড়ে গেছে, আমি জানি না কি হয়েছে। মহিলা এই ডাইনিং টেবিলের তলায় পড়ে গেছিল এবং মহিলা মানে টানাটানি করেছে না কি করেছে আমি বুঝতে পারিনি। আমি চট করে সেটা তুলে নিয়েছি, কেননা আমি জানি ওর মুখে পড়লে ও সেইটাকে নিয়ে খাটের তলায় চলে যাবে এবং সেটাকে ও কামড়াবে, খাবে, এবং লিপস্টিক ওর জন্যে মোটেই ভালো না। তো আমি চট করে তুলেও নিয়েছি। এবার তারপর হঠাৎ পুরো শ্যুট শেষ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আমি একটু সোফায় বসেছি, মহিলা এসে আমার সামনে বসেছে। তখন দেখছি ওর পুরো এই হাতে লিপস্টিক লাগা। জানো কি বলবো আমি, মানে নিচে যখন পড়ে গেছে তখন কোনো মতে ও হাত দিয়ে টেনেছে না কি করেছে আমি জানি না, ওর হাতের লোমটা পুরো লাল। গুড্ডিকেও সেটা জানালাম এবং ও বলছে তুমি ভালো করে ওকে পরিষ্কার করে দাও, কেননা পরের দিন মানে বেরোবে, ও বাপির সঙ্গে বিচ্ছিরি লাগবে, লোকেরা দেখে ভাববে যে আমি বোধহয় ওকে এত মেরেছি যে ব্রুজ হয়ে গেছে। সেটা তো অ্যাকচুয়ালি না, ও আমার প্রাণের জিনিস। তো শেষে রাত্রির বেলা আবার ওর ড্রাই শ্যাম্পু আছে, সেই ড্রাই শ্যাম্পু ওর টাওয়েলে দিয়ে ভালো করে ওর মানে পুরো হাত দুটোকে পরিষ্কার করে, ওর পায়ের তলাটা পরিষ্কার করে ক্লিন করলাম, তবে আমার শান্তি হলো। মহিলা এখন ঠিক আছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, মহিলা এখানে শুয়ে আছে, খাবার কিন্তু দিয়ে দিয়েছি, সেখানে কিন্তু কোনো খাওয়ার মতলব নেই, দাঁড়াও দেখিয়ে দিই। এই যে এখন এখানে দরজার কাছে ঘুমোচ্ছে, দেখেছ তো? দেখিয়ে দিয়েছি, মহিলা শুয়ে আছে দরজার কাছে, ওকে ডেকে টেনে খাওয়াবো, এখনো একটু পরে খাওয়াবো। আর তো এই আজকে এই ছোটোখাটো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে হয়তো ভিডিও শেয়ার করতামও না, কিন্তু মনে হলো যে না, এই খুশির খবরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি।
মানে আমার কাছে ইট মিনস আ লট, অনেক অনেক মানে রাখে। প্রত্যেকটা দিন অপেক্ষা করে থাকছি ওর জন্যে, তো সেখানে একটা সপ্তাহ আমি আরও এক্সট্রা পাবো যে ও এখানে থাকবে, মানে এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটাকে আর টানছি না, জানো তো, ভালো লাগছে না ঠিক। মানে এই এতগুলো আনন্দ, এতগুলো কথা, এগুলো মার সঙ্গে কিছুই শেয়ার করতে পারছি না, সেটা আমার কাছে একটা খুবই খারাপ লাগার ব্যাপার। অনেক কিছু মনে হয় বলি, অনেক কিছু, এই যে আজকে এই যে খুশির খবরটা, এটা যে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে সঙ্গেই কিন্তু মানে আমার মনে হচ্ছে যে আমার মাকে তো আমি বলতে পারলাম না, তো মানে এটা আমার কাছে এতটা হার্ট করছে যে কি বলবো। বুঝতে পারছি সব কিছুই যে এটা ন্যাচারাল ব্যাপার, অনেকেরই হয়, অনেকেরই মা নেই, বাবা নেই, সব কিছু বুঝিয়েও কিন্তু এক একটা সময় না মনটা খুবই ভারাক্রান্ত হয়ে যায় এবং খুব খারাপ লাগে। তখন মনে হয় যে এইরকম দিনটা এসে গেছে আমার জন্যে, মানে আরও কিছুদিন থাকলে ভালো হতো না, আরও কয়েক বছর আমি যদি পেতাম মাকে ভালো হতো না, তো এত কিসের তাড়া ছিল, অনেক রকম প্রশ্ন মনের মধ্যে আসে। তবে এটাও একটা ঠিক যে মা চলে যেতেই চেয়েছিল, কেননা শারীরিকভাবে লাস্টের দিকে মা এতটাই কষ্ট সহ্য করছিল যে কারণে মার জন্যে ওটা খুব টাফ হয়ে গেছিলো, মা খুব চাইছিল চলে যেতে। তো সেই রিলিফটা পেলো, অনেকটাই বড় রিলিফ একটা, সেটার জন্যে এক এক সময় মনকে বোঝাচ্ছি যে সেই মানুষটার জন্যে তো সেটা ভালো হয়েছে, আমি তো নিজের স্বার্থে তাকে আঁকড়ানোর চেষ্টা করতাম, কিন্তু সেই মানুষটা ভেতর থেকে যে কতটা শারীরিক কষ্ট পাচ্ছিল, সেখান থেকে সে মানে রিলিফ পেয়ে গেল আর কি, মুক্তি পেয়ে গেল যাকে বলে। তো এইসব আর কি, বুঝেছো না, মানে ভাঙছি গড়ছি নিজেকে, এইভাবেই রয়েছি। আর তার মধ্যেও এই একটা খুশির খবর পেলাম, সেটাই আমার কাছে অনেক এখন আর কি। তো চলো, আজকে আর আমি ভিডিওটাকে বেশি বড় করছি না, ভালো লাগছে না একদমই। তো একটা গল্প আমি রেখেছি, কিন্তু আজকে সেটা পড়ছি না, আর একদিন নিশ্চয়ই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি, একেবারে মানে গ্যাপ দেবো, তাই জন্যও তোমাদের কাছে এলাম। আর সব থেকে বড় কথা, এই খুশির খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যও এসছি। তো তোমরা যদি আজকের এই ভিডিও এবং আজকের এই খুশির খবরটায় তোমাদের খুশি লাগে, তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটনটা টিপো। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।